আজকে তোমাদের ক্লাস 10 এর যে কবিতাটা পড়ানো হবে সেটা হচ্ছে সি ফেভার বাই জন ম্যাসফিল্ড। ওকে, তো ক্লাস 10 এ তোমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে কবিতাটা, এই কবিতার সম্পর্কে প্রথমে আমি ডিটেলে ব্যাখ্যা করব এবং ইন ডিটেল ক্লাস কিন্তু তোমরা এটাই পাবে। ওকে, তো চলো সি ফেভার, প্রথমে এই টাইটেলটা সম্পর্কে আমরা জানবো। সি মানে হচ্ছে সমুদ্র, আর ফেভার মানে হচ্ছে জ্বর, কিন্তু সমুদ্রে যে জ্বর এসছে তা তো না। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে এখানে যিনি পোয়েট, যিনি কবি, তার সমুদ্রে যাওয়ার ইচ্ছা হয়েছে। এবার ব্যাপারটা কি, এই যে ফেভার মানে কি জ্বর, জ্বর কি কন্ট্রোল করা যায়? মনে করলেই যে আমার জ্বর আসবে না এরকম হয়? তো এটা হচ্ছে আনকন্ট্রোলড ফোর্স, মনে রাখতে হবে। তাই সি ফেভার সমুদ্রের জ্বর মানে সমুদ্রের জ্বর না, এখন হচ্ছে দা পোয়েট, কবির ইন্টেন্স মানে গভীর, লিখে নাও সবাই, দা পোয়েটস ইন্টেন্স অ্যাট্রাকশন, আকর্ষণ টুয়ার্ডস সি, মানে এই যে একটা কবির এখানে গভীর আকর্ষণ, কোথায়, কোন দিকে? সমুদ্রের দিকে। এই জন্য কবিতাটার নাম সি ফেভার। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারলে? সমুদ্রের জ্বর নয় কিন্তু, মানে কবির গভীর আকর্ষণ সমুদ্রে যাওয়ার জন্য। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, মনে রাখবে এই কবিতাটা পাবলিশ হয়, পাবলিকেশন হচ্ছে 1902 সালে, 1902 সালে, 1902 সালে। আর একটা জিনিস বুঝতে পারছো, এই কবিতাটার প্রথমে আমি বলে রাখি যে টাইটেল থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে এই কবিতার টোনটা কি, কোন টোনে কথা কবিতাটা লিখছেন। যে কোনো কবিতার টোন হয়, টোন, টোন মানে কি কোন টোনে কথাটা বলছেন। আমার অবস্থা খুব খারাপ, এই টোনটা কি দুঃখের টোন, তাই তো? আবার আনন্দের টোন হয়। এই কবিতার টোনটা হচ্ছে, দেখো ভালো করে বলছে, সমুদ্রে যাওয়ার জন্য, তার মানে কি অ্যাডভেঞ্চারাস, সে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, অ্যাডভেঞ্চারাস মানে সে সমুদ্রে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে। কে ভালোবাসে? কবি। অ্যাডভেঞ্চার করতে যখন কেউ ভালোবাসে, ভালো করে বুঝতে হবে অ্যাডভেঞ্চার মানে কি, যাত্রা করা, মানে জীবনে একটা অ্যাডভেঞ্চার থাকবে, সে সমুদ্রে যাবে, সমুদ্রের মধ্যে থাকতে চায়। মনে রাখবে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা এই সমাজ, আমাদের যে হিউম্যান সোসাইটি, এই সমাজ কিন্তু মেটেরিয়ালিস্টিক হয়। মেটেরিয়ালিস্টিক বলতে যেখানে শুধুমাত্র টাকা পয়সা আর জিনিসপত্র, এগুলো ছাড়া আর কিছু বোঝা যায় না। তো এই মেটেরিয়ালিস্টিক সোসাইটি বাদ দিয়ে কবি কি করতে যাচ্ছেন, যে উনি এই পৃথিবীতে কিচ্ছু চান না, না কোনো টাকা পয়সা, না কোনো কিছু, নাথিং। উনি যেটা চান, যে উনি, ওনার এই ইচ্ছাও নেই একটা 3 তলা বাড়ি করব, এতগুলো টাকা ইনকাম করব, এরকম না। উনি প্রকৃতির মাঝখানে যেতে চান এবং প্রকৃতির মাঝখানে গিয়ে উনি এই পৃথিবীকে আনন্দে উপভোগ করতে চান। সেই জন্য মনে রাখতে হবে এই লোকগুলোকে আমরা বলতে পারি, মানে তিনি একটা, উনি বলতে চাচ্ছেন, শেষে গিয়ে বলবেন যে অনেকটা ভ্যাগাবন্ডের মতো জীবনযাপন করছেন। ভ্যাগাবন্ড মানে যাযাবর, যে যার কোনো ঘর বাড়ি নেই, প্রকৃতির মধ্যে সে বেঁচে থাকে। ঠিক এরকম একটা কবিতা রয়েছে, ইউলিসিস বলে একটা কবিতা রয়েছে, ইউলিসিস, টেনিসনের লেখা, যেখানে ইউলিসিস তার জীবনের মেন উদ্দেশ্য হচ্ছে এই সমুদ্রের মধ্যে যাবে, সমুদ্রের ঝড় ঝাপটার মধ্যে থাকবে, জীবনে একটা আনন্দ। তো সে যখন বাড়িতে ফিরে আসে সে আবার সমুদ্রে যেতে চায়। তো এরকম ধরনের একটা কবিতা কিন্তু সি ফেভার। তার মানে সি ফেভারের মেন বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু সমুদ্রের জার্নি, সমুদ্রে যাবে, এটাই হচ্ছে কবিতার মেন বৈশিষ্ট্য। কেন সমুদ্রে যাবে? প্রকৃতির মধ্যে থাকবে, প্রকৃতির ঝড় ঝাপটার মধ্যে থাকলে জীবনটা একটা আলাদাভাবে উপভোগ করতে পারবে, এই গাছপালার মধ্যে, এই প্রকৃতির মধ্যে। কারণ আমাদের দুটো সোসাইটি থাকে, একটা হচ্ছে হিউম্যান সোসাইটি, এগুলো লিখে নেবে। কেন? এগুলো না জানলে কিন্তু তুমি ভালো করে লিখতে পারবে না। মানে আমাদের মানুষের সোসাইটি, মানুষের সমাজ, আর একটা আমাদের সামনে আরেকটা সমাজ থাকে, সেটা হচ্ছে নেচার, প্রকৃতি। তার মানে লেখক কি করছেন, প্রকৃতির মধ্যে কিন্তু যেতে চান, প্রকৃতির মধ্যে কিন্তু যেতে চান। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বোঝা গেল? ওকে, তো সেই জন্য কবিতাটার নাম হচ্ছে সি ফেভার, মানে সমুদ্রের দিকে আকর্ষণ, সমুদ্রের দিকে আকর্ষণ। আর এই কবিতাটাতে তোমাদের বুঝতে হবে যে উনি বারবার কিভাবে বলবেন, এই যে হিউম্যান সোসাইটি থেকে উনি এই নেচারে যেতে চাচ্ছেন। আর নেচারে যাওয়া মানে সেখানে কি থাকবে? অ্যাডভেঞ্চার থাকবে। অ্যাডভেঞ্চার মানে কি, সেখানে একটা অ্যাডভেঞ্চারাস, সাংঘর্ষিক একটা জীবন, সেখানে একটা রোম্যান্স থাকবে জীবনের সঙ্গে,
সবসময় একটা নতুন নতুন, প্রত্যেকটা মুহূর্তে একটা নতুন নতুন যেন একটা রিস্ক, নতুন নতুন একটা চ্যালেঞ্জ যেন তার সামনে ছুটে আসছে। এই কবিতার টোনও কিন্তু এটা। ওকে, বোঝা গেল? আর এই কবিতার যদি দেখো রাইম স্কিম, যে কোনো কবিতার একটা রাইম স্কিম থাকে, কি থাকে? রাইম স্কিম থাকে। লেখা হচ্ছে যেগুলো রাইম স্কিম বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে। রাইম স্কিম মানে ছন্দ, যে কোনো কবিতার একটা ছন্দ থাকে। দেখে এটা বই দাও তো, যে কোনো কবিতার একটা ছন্দ থাকে, ভালো করে বোঝো। দেখো এই যে কবিতাটার শেষের শব্দটার দিকে দেখতে হয়, স্কাই বাই, তাহলে স্কাই বাই, প্রথমে আমি এ পেলাম, তারপরে বাই, স্কাই বাই সাউন্ডটা মিলছে, মিলছে স্কাই বাই, তাহলে এ এ, শেকিং, স্কাই বা বাইয়ের সঙ্গে মিলছে না, তাহলে বি দেব। ব্রেকিং, শেকিং এর সঙ্গে মিলছে, তাহলে বি, এ এ বি বি। তারপর দেখবো টাইড, টাইড উপরে কারোর সঙ্গে মিলছে না, তাহলে সি দেব। ডিনাইড, টাইডের সঙ্গে মিলছে, তাহলে সি দেব। ফ্লাইং, উপরে কারোর সঙ্গে মিলছে না, তাহলে ডি দেব। ক্রাইং, ক্রাইং এবার কার সঙ্গে মিলছে? ফ্লাইং এর সঙ্গে, তাহলে আবার ডি দেব। তাহলে এ এ বি বি সি সি ডি ডি। এবার লাইফ, উপরে কারোর সঙ্গে মিলছে না কোনো শব্দের সঙ্গে, তাহলে কি করব? ই দেব। নাইফ, লাইফ নাইফ মিলছে, তাহলে ই ই। রোভার, উপরে কারোর সঙ্গে মিলছে না, তাহলে ই এর পরে এফ, এফ দেব। তাহলে রোভার, শেষের শব্দটা হচ্ছে ওভার, তাহলে এটা তো আমি এফ দেব। তাহলে এই কবিতার রাইম স্কিমটা কি? রাইম স্কিম মানে কি? ছন্দ, এ এ বি বি সি সি ডি ডি ই এফ এফ। ওকে, এটাও তোমরা একটু লিখে নাও, এটাও তোমরা একটু লিখে নাও। কবিতাকে আত্মস্থ না করলে, অ্যাসিমিলেট না করলে, হৃদয়ের সঙ্গে যদি মিল না ঘটে কবিতার, সেই কবিতাকে কোনোদিনও বোঝা সম্ভব নয়। তাই কবিতার এসিকিউ বলো, এমসিকিউ বলো, তোমরা তখনই পারবে যতক্ষণ না পর্যন্ত, আনটিল অর আনলেস উই ক্যান গেট ভেরি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য পোয়েম, উই ক্যান ইমোশনালি ফিল দ্য পোয়েম। ওকে, প্রত্যেকটা লাইনের বাংলা মানে, ইংরেজি মানে, প্রত্যেকটা শব্দের বাংলা শব্দ, ইংরেজি শব্দ এবং ইনার সেন্স সবকটা আমরা জানি। ওকে, চলো এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন শুরু করব। চলো দেখো, কবিতাটা শুরু করছি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ again, to the lonely sea and the sky. All I ask is a tall ship and a star to steer her by. প্রথম লাইনটা একবার দেখো, I must go down to the seas again, to the lonely sea and the sky. প্রথম লাইনটাকে ব্যাখ্যা করবো সবার আগে। I must go down, তাই তো? I মানে কি? আমি, ভালো করে বোঝো। আই মানে কি? আমি, সবাই জানি তো এটা। আই মানে আমি, মানে কি? কবি এই কবিতার মধ্যে চলে এসছে, তাই তো? কবি যখন কোনো কবিতার মধ্যে থাকবে, সেই কবিতাকে বলা হয় সাবজেক্টিভ পোয়েম। কি বলে? সাবজেক্টিভ পোয়েম, এস ইউ বি জে ই সি টি আই ভি ই, সাবজেক্টিভ পোয়েম। মনে রাখবে, মানে কবি এই কবিতার মধ্যে কিন্তু রয়েছে, যে কবিতার মধ্যে কবি নিজে থাকে সেটাকে বলে সাবজেক্টিভ পোয়েম। লিখে রাখবে তোমরা একটু। আই মাস্ট, মাস্ট মানে কি? অবশ্যই। গো ডাউন, গো ডাউন মানে যেতেই হবে। এবার ভালো করে বোঝো, মাস্ট মানে কি? মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব, মাস্ট হচ্ছে একটা মোডাল ভার্ব, তাই না? মাস্ট কি? মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব আরো কি কি রয়েছে মনে আছে? বলেছিলাম ক্যান, কুড, শ্যাল, শুড, তাই তো? এই যে দেখে নাও, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। আমরা এগুলো করতে করতে গ্রামারটা শিখবো। মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ought to, এই কটা হচ্ছে মোডাল ভার্ব হয়। তো মাস্ট মানে কি জানো তো? মাস্ট মানে অবশ্যই। মাস্ট মানে কি? অবশ্যই, মানে একটা ফোর্স আছে না, যেতেই হবে। আই মাস্ট গো ডাউন, আমাকে যেতেই হবে। লাইনটা একবার দেখো, আই মাস্ট গো ডাউন। এবার মাস্ট শব্দটা কি বললাম? যে যেতেই হবে, মানে এক্সট্রিমলি বা স্ট্রংলি নিড, তাই তো? মানে স্ট্রংলি প্রয়োজন, যেতেই হবে। আই মাস্ট গো ডাউন,
আমাকে যেতেই হবে। দেখো একটা লাইন মিস হবে না পুরো ক্লাসটা দেখার পরে, আর কোনোদিন এই কবিতাটা আশা করছি ভুলবে না। টু দা সিজ এগেন, টু দা সিজ এগেন। সিজ মানে কি? সমুদ্র। সি মানে সমুদ্র হয়, কিন্তু সিজ কেন দিয়েছে? এটা প্লুরাল কেন বললো জানো? এটা তো প্লুরাল, সি লিখলেই তো হতো, কেন সিজ লিখলো? একটা সমুদ্রে যাবেন না, অনেক সমুদ্রে যাবেন, মানে হিজ মাল্টিপল অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সি। অনেক সমুদ্রে যাবেন, এক জায়গায় গিয়ে থেমে থাকবেন এরকম মানুষ কিন্তু কবি নয়, ঠিক ইউলিসিস এর মতো। বুঝতে পারলে? সেই জন্য আই মাস্ট গো ডাউন, আমাকে যেতে হবে কোথায়? টু দ্য সিজ, সমুদ্রে। এবং যখন বলছে না এগেন মানে কি? আবার। এগেন মানে আবার, তার মানে আচ্ছা আমরা কখন বলি যে আবার যাব, তার মানে আগে একবার গেছে না, তাই তো? এগেন মানে কি? আবার, তাই তো? আমি আবার যাবো, তার মানে এটা কবির প্রথম জার্নি নয়। এগেন শব্দটার মধ্যে দিয়ে যেটা এক্সপ্রেস হচ্ছে that this is not the first journey of the poet, rather it is an another journey like before, যে এটা শুধুমাত্র কিন্তু প্রথম জার্নি না। সেজন্য বললো I must go down to the seas again, আমাকে সমুদ্রগুলোতে আবার যেতে হবে, যেতেই হবে আমাকে। তার মানে কবির এই যে আকর্ষণ, কোথায়? সমুদ্রের প্রতি আকর্ষণ, প্রকৃতির মাঝখানে টান, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য কবিতার নাম ছিল সি ফেভার। বোঝা গেল? বোঝা যাচ্ছে? I must go down to the seas again, কোথায় যাব? To the lonely sea and the sky, খুব ভালো করে বোঝো। To the lonely sea and the sky মানেটা কি দেখতে হবে। লোনলি মানে একাকিত্ব, লোনলি সি, তাই তো? লোনলি মানে একাকী বা একাকিত্ব, সমুদ্র, ওই একাকিত্ব সমুদ্রের মধ্যে যাব। আচ্ছা আমাকে বলো, সি সমুদ্র চোখে দেখা যায় তো? একটা গ্রামার শিখবে এখান থেকে, এটা হচ্ছে নাউন। নাউন সম্পর্কে যে ব্যাখ্যা করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, মনে রাখবে। তাই লোনলিটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আচ্ছা, তো দ্য লোনলি সি, আর কোথায় যাবেন উনি? এন্ড দ্য স্কাই। দেখো আর কি বলছে? সি বললো, আর কি বললো? স্কাই বললো, এই দুটো শব্দকে বলছে। উনি সমুদ্রেও যাবেন, স্কাই আকাশেও যাবেন। তার মানে কি? পুরো প্রকৃতিকে যেন উনি, পুরো প্রকৃতি যেন ওনার কাছে একটা সংসার, এই পুরো প্রকৃতি যেন ওনার কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ফর দ্য পোয়েট। চলো তারপর লাইনটা দেখবো। প্রথম লাইনে কোনো সমস্যা আছে? ওকে, তার মানে একটা জিনিস বোঝো, সি সমুদ্র কি বোঝা জানো? সমুদ্রের একটা গভীর মিনিং রয়েছে, সেটা বলে দিই। সমুদ্র কি রিপ্রেজেন্ট করে জানো? ফ্রিডম, স্বাধীনতা। এই সমুদ্রের মাঝখানে গেলে এক ধরনের কিন্তু স্বাধীনতা পাওয়া যায়। এই যে আমরা এই মানব সমাজে থেকে যে প্রতিদিন আমরা জীবনটা একঘেয়েমি হয়ে যায়, প্রতিদিন জীবন সংসারে যে সকালে ওঠা, তারপরে কাজ করে, তারপরে আবার ঘুমিয়ে পড়া, কিন্তু এই প্রকৃতির মধ্যে থাকলে একটা ফ্রিডম, স্বাধীনতা আমরা পাই। দেখবো আমরাও মাঝে মাঝে কিন্তু ঘুরতে যাই, কেন? যাতে মনটা ভালো থাকে। কিন্তু এই কবি তিনি সারা জীবন এই প্রকৃতির মাঝখানে থাকতে চান, কবি ফ্রিডম, স্বাধীনতা তিনি উপভোগ করতে চান নিজের লাইফের প্রতি। দেখো তারপরে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি এন্ড দ্য স্কাই এন্ড অল আই আস্ক। এবং অল আই আস্ক মানে কি? এবং আমি সব মিলিয়ে যা চাই, ইজ আ টল শিপ। টল শিপ মানে কি? একটা লম্বা জাহাজ। জাহাজে কি করবেন? সমুদ্রে পাড়ি দিতে গেলে কি ট্রেন নিয়ে যেতে হবে? কি নিয়ে যেতে হবে তাহলে? একটা জাহাজ নিয়ে যেতে হবে। সেজন্য টল শিপ, লম্বা জাহাজ চাই। লম্বা জাহাজ কেন? ওনার স্বপ্নটাও ওরকম লম্বা জাহাজের মতো। হিজ ড্রিম ইজ অলসো আ বিগ ড্রিম লাইক দ্য টল শিপ। সো and all I ask is a tall ship and a star. আরেকটা কি চাই জানো তুমি? তারা। আমি একটা তারা চাই। তারা কি করা হয় জানো তো? আগেকার যুগে যখন টেকনোলজি অত ডেভেলপ ছিল না, যারা নাবিক ছিল জাহাজের, তারা এই তারাকে দেখে, আকাশের যে তারা আছে, মানে মানে পোল স্টার বলা হয় যদিও, ওই তারাকে দেখে একটা গাইড, মানে কোন দিকে যেতে হবে ওটা ঠিক করতো ওই তারাকে দেখে, স্টারকে দেখে, তাই তো? যেটাকে বলা হয় পোল স্টার বলা হয়। সুতরাং সেজন্য বলছে আমি একটা তারা চাই। কেন? সেই টাইমে টেকনোলজি তো ডেভেলপ হয়নি, ওই তারার মধ্যে দিয়ে ওই তারা যেন তাকে গাইড করে। তারা কি করতো? স্টাররা কি করতো? তাকে গাইড করতো নাবিকদের যে কোন দিকে যেতে হবে না হবে। সেটা বলছে and all I ask is a tall ship, সব মিলে আমি যা চাই একটা লম্বা জাহাজ, and a star, একটা তারা চাই, to steer her, তাই বলছে না? steer মানে লিখে রাখো, স্টিয়ার মানে হচ্ছে চালনা করা বা গাইড। ইংরেজি মানেটা কি? গাইড। বাংলা মানে হচ্ছে চালনা করা।
ওকে, সো দেখো, and all I ask is a tall ship and a star, একটা তারা চাই, to steer her by, steer মানে কি চালনা করা, কাকে? হার। হার বলতে এখানে শিপ, জাহাজকে বোঝাচ্ছে। হার বলতে এখানে শিপ, জাহাজকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? শিপ মানে জাহাজকে বোঝাচ্ছে কিন্তু। তাহলে দেখো, and all I ask, এবং সব মিলে আমি যে চাই, is a tall ship, এটা লম্বা জাহাজ চাই, and a star, একটা তারা চাই, to steer her by, এই জাহাজটাকে পরিচালনা করার জন্য, এই জাহাজটাকে গাইড করার জন্য ওই সূর্যে ওই তারাটাকে চাই। কিন্তু একটা জিনিস বলতো, প্রথম থেকে শিপ বলো স্টার বলো না কেন, যাই হোক না কেন, এগুলো সবই কিন্তু ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল ইমেজ, প্রকৃতির প্রত্যেকটি ইমেজ উনি তুলে ধরছেন। বোঝা গেল ব্যাপারটা? তো চলো পর লাইনটা যাবো। and the wheels kick, আমি আর কি চাই জীবনে? আর যেটা চাই সেটা হচ্ছে হুইলস কিক। হুইলস মানে কি? চাকা। হুইলস মানে চাকা, তার মানে কি? এই যে জাহাজের যে চাকা, হুইলস কিক। কিক মানে কি? লাথি মারা। অ্যাকচুয়ালি তা না, হুইলস কিক মানে হচ্ছে যে মুভমেন্ট অফ দা হুইল। এই যে জাহাজের যে চাকা, তা কি ঝড় আসবে, তাই তো? সমুদ্রে ঝড় আসবে, তখন আমার এই জাহাজটা যেন কে করে। আচ্ছা, সমুদ্রের ঝড় কি ইংরেজিতে কি বলে? মনে রাখবে, টেম্পেস্ট। কি বলে? টেম্পেস্ট মানে সমুদ্রের ঝড় বা সামুদ্রিক ঝড়, মনে থাকবে। সমুদ্রের ঝড় যখন আসবে, আমার এই জাহাজটা যেন কেঁপে উঠবে, আমার এই জাহাজটা যেন কেঁপে উঠবে। দেখো, এন্ড দ্য হুইলস কিক, আমি কি চাই? এইটাই তো চাই যে আমার জাহাজটা কেঁপে উঠবে, তার মধ্যে দিয়ে আমি লড়াই করে বাঁচবো। এন্ড দ্য উইন্ড সং, আর কি চাই? এই যে বাতাসের গান, মানে কি বাতাসটাকে আমি চাই, দ্য সাউন্ড অফ দ্য উইন্ড, বাতাসটাকে আমি চাই। এন্ড দ্য হোয়াইট সেল শেকিং। আচ্ছা, হোয়াইট সেল মানে জানো তো, যে জাহাজের উপরে সাদা রঙের একটা পর্দা থাকে, যেটা ওই বাতাসকে টেনে ধরে, তো হোয়াইট সেল বলে সেটাকে। ওকে, যেটা কি বলে? সেল মানে কি এখানে ওই যে পাল যেটাকে বলা হয়। ওকে, তো and the wheels kick and the wind song and the white sail shaking, shaking মানে কি কেঁপে ওঠা। যখন প্রচন্ড ঝড় হয়, ওই সেল মানে পালটা কেঁপে উঠবে না। কেন কেঁপে উঠবে? কেন? প্রচন্ড ঝড়ের কারণে। তো আমি এগুলোই চাই। জীবনে একটা অ্যাডভেঞ্চার থাকবে, জীবনে একটা রোম্যান্স থাকবে, এক জায়গায় চুপচাপ বসে থাকার লোক কিন্তু কবি না। সেই জন্য উনি প্রকৃতিতে ফিরে যেতে যাচ্ছেন। এরকম ভাবে ইংরেজি সাহিত্যে আমরা অনেক লোককে দেখেছি। আমরা যদি রবিনসন ক্রুসোকে দেখি, গালিভার ট্রাভেলস কে দেখি, ইউলিসিস কে দেখি, যারা প্রত্যেকে প্রকৃতির মধ্যে ফিরে যেতে চান। তারপর দেখো, and the wheels kick and the wind song and the white sail shaking, এগুলো চাই। আর কি চাই জানো তো আমি জীবনে? and, এবং এ গ্রে মিস্ট। গ্রে মানে হচ্ছে ধূসর, মিস্ট মানে হচ্ছে কুয়াশা। মিস্ট মানে লিখে রাখবে কুয়াশা। মিস্ট মানে কি? কুয়াশা। কুয়াশার ইংরেজি বলতে পারবে আরেকটা সিনোনিম, বলো? ফগ। মিস্ট মানে কি? কুয়াশা। ইংরেজি মানে হচ্ছে ফগ, এফওজি, ফগ। আচ্ছা, কেন ফগ, কুয়াশা কেন চাই জানো? আচ্ছা বলো তো, কুয়াশা থেকে সবসময় কুয়াশাকে, যখন কুয়াশা পড়ে সবসময় তুমি পুরোপুরি দেখতে পাও কি? পুরোপুরি দেখা যায় না কিন্তু, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না, একটু দূরে তুমি দেখতে পাবে না। আচ্ছা, একটু দূরে যে দেখতে পাবে না, এটাও তো এক ধরনের অ্যাডভেঞ্চার, যে সামনে গিয়ে কি হবে, তাই তো? মনে হয় একদম হোয়াইট আর ব্ল্যাকে কোনোদিন রোম্যান্স আসে না, যে যে একটা মনের একটা এক্সাইটমেন্ট কোনোদিন আসবে না। এই যে ফগ, কুয়াশাটাও কিন্তু একটা পরিবেশ তৈরি করে, অ্যাডভেঞ্চারের পরিবেশ, অ্যাডভেঞ্চারের পরিবেশ কিন্তু তৈরি করে। সেজন্য আপনি কি বলছেন, দেখো, এন্ড এই গ্রে মিস্ট, আমি কি চাই? ধূসর রঙের একটা কুয়াশা চাই। ধূসর রং কেন বললাম? ধূসর রং মানে সেটা রোম্যান্স তৈরি করে। কিভাবে রোম্যান্স তৈরি করে? ধরো একটা ঘরে সাদা লাইট জ্বলছে, ভালো করে বোঝো, সেখানে কিন্তু মনের ভেতরে এক্সাইটমেন্ট হবে না। কিন্তু যদি তুমি একটা একটা সাদা কালোর মাঝখানে গ্রে কালার বসিয়ে দাও, তাহলে দেখবে তুমি পুরোপুরি ব্যাপারটাকে যখন বুঝতে পারবে না, তখনই তো এক্সাইটমেন্ট আসবে। সেজন্য কুয়াশা যখন রাস্তায় থাকে, আমাদের সামনে কি আছে আমরা জানি না, তাই এই যারা অ্যাডভেঞ্চারাস মাইন্ড, তাদের কাছে এটা খুব আনন্দদায়ক কিন্তু। এবং এই কুয়াশার মধ্যে দিয়ে তিনি জীবনকে আনন্দ করতে চান। এন্ড গ্রে মিস্ট অন দ্য সি ফেস। সি ফেস মানে কি? সমুদ্রের, সমুদ্রের ওই কুয়াশাটা আমি চাই। আচ্ছা, সমুদ্রের কুয়াশা হলে জাহাজটা কোন দিকে যাবে সেটা দিক নির্ণয় করতে অসুবিধা হবে না? সুবিধা হবে? অসুবিধা হবে। কিন্তু উনি এই অসুবিধাটাই তো চান। তারপরে উনি ওই অসুবিধা কাটিয়ে, তিনি এই সমস্ত সমস্যার সমাধান কাটিয়ে তিনি এগিয়ে যাবেন। এটাই হচ্ছে কবির উদ্দেশ্য। দেখো, and a gray mist on the sea's face and a gray dawn breaking. গ্রে ডন মানে কি? গ্রে, গ্রে মানে হচ্ছে ধূসর, তার মানে আবার ওই
ফগ কুয়াশাকেই কিন্তু বোঝাচ্ছে। এন্ড গ্রে ডন, ডন মানে লেখো ভোরবেলা, ডন মানে ভোরবেলা, মনে রাখবে ডন মানে ভোরবেলা। ইংরেজি করলে বলা হয় আর্লি মর্নিং, আর্লি মর্নিং। দেখো এন্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, আমি সমুদ্রে একটা ধূসর রঙের কুয়াশা দেখতে চাই। এন্ড আ গ্রে ডন ব্রেকিং, এবং একটা কুয়াশাময় একটা ভোরবেলাকে শুরু, ব্রেকিং মানে কি শুরু হওয়া, মানে একটা কুয়াশাময় ভোরবেলাকে উনি দেখতে চান। তার মানে এইগুলো হচ্ছে অ্যাডভেঞ্চারাস মাইন্ড কে বোঝাচ্ছে। ওকে, তার আজকের আমরা এত দূরই থাকলো, নেক্সট ক্লাস আমরা নেক্সট স্ট্যান্জা গুলো দেখবো। কিন্তু এই কবিতার মেন বিষয়বস্তু কি, যে কবির গভীর আগ্রহ কোন দিকে, সমুদ্রের প্রতি, অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য সি। ওকে, আমরা নেক্সট পার্টে আবার পুরো কবিতাটাকে দেখবো। ওকে, ডান, ঠিক আছে, বন্ধ করে দিস। একদম করে রাখ। 21 মিনিট 21 10 সেকেন্ড।